এখনো বামপন্থীদের মধ্যে নিষ্কলঙ্ক অনেক লোক আছে। এখন সেই চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে বুদ্ধবাবুই হয়তো আমার কাছে অনেক শ্রেষ্ঠ। আমি তো এখনো তাই মনে করি, বিরোধী দলনেতা ছিলাম, কাছ থেকে দেখেছি। তো কোনো সন্দেহ নেই। দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সত্যি সত্যি এই রাজ্যের উন্নয়ন চেয়েছিলেন। তিনি এই রাজ্যে যেভাবে একটার পর একটা প্রজেক্ট গ্রহণ করেছিলেন, দেখুন আজকে যদি সিঙ্গুরে টাটার কারখানা হতো, আজকে এই যে ইভি কারগুলো দেখছেন না, কোথা থেকে উৎপন্ন হতো? আজকে বুদ্ধদেব ভট্টাচার্য যদি সেদিনের বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্ন সফল হতো, রাজারহাট নিউ টাউনে ফাইন্যান্সিয়াল হাব, আপনি শিলিগুড়িতে আইটি হাব, এখানে সিঙ্গুরে আপনি গাড়ির কারখানা, বর্ধমানে আপনি হেলথ হাব পেতেন, আপনি গোটা রাজ্য জুড়ে কর্মসংস্থানের জোয়ার হতো। মানে এই যে এত ছেলে মেয়ে কর্মহীন অবস্থায় পড়ে আছে, প্রতি বছর এসএসসি, প্রতি বছর টেট, প্রতি বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রতি বছর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ, প্রতি বছর সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি শিক্ষক নিয়োগ, প্রতি বছর কলেজের শিক্ষক নিয়োগ, প্রতি বছর পিএসসির মাধ্যম দিয়ে ডাব্লিউবিসিএস অফিসার থেকে শুরু করে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ। মানে সরকারি স্কুল মানে হচ্ছে জেলা স্কুলগুলো কিন্তু সরকারি স্কুল, এবার সরাসরি সরকারি স্কুল, সেখানে শিক্ষক নিয়োগ। সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়ে একদিকে সরকারি ক্ষেত্রে চাকরি, অপরদিকে বেসরকারি ক্ষেত্রে উদ্যোগপতিদের উদ্যোগের ফলে নতুন বেসরকারি কর্মসংস্থান, এটা সম্ভব হতো। গোটা রাজ্য জুড়ে যেভাবে কর্মসংস্থানের জোয়ার আসতো, তার ফলে কি হতো? শিক্ষা, স্বাস্থ্য, সামগ্রিক উন্নয়ন সম্ভব হতো। বুদ্ধদেব ভট্টাচার্য যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেই পরিকল্পনা যদি বাস্তবায়িত হতে পারতো, পশ্চিমবঙ্গ সত্যি অনেকটা এগিয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় তার ধ্বংসাত্মক আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, সেটা সকলে বুঝতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা এখন ঘুরছেন তারাও বুঝতে পারেন। তারা নিতান্তই শুধুমাত্র ওখান থেকে বেনিফিটেড হচ্ছেন বলে বলতে পারেন না, কিন্তু তারা কি বুঝতে পারেন না? অবশ্যই বুঝতে পারেন। আমি কি মানে তারা কি তাদের মানে মস্তিষ্কে ঘিলু নেই? অবভিয়াসলি আছে। তারা বলতে পারেন না, পদের জন্য বলতে পারেন না, এইটুকুই। এখনো চাই, সেদিনও চেয়েছিলাম, এখনো চাই। সেদিন আপনার আবার আমি বলছি, সেদিন বুদ্ধবাবুও চেয়েছিলেন, সিপিএম যা মনে করে করুক, নিরুপম বাবু চাইনি। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের কথা এখন কে আর কেয়ার করে, আর বা কে বা মূল্য দেয়? দেখুন, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সত্যি সত্যি মনে প্রাণে যে চেয়েছিলেন, আপনি গৌতম দেব সেই সময় এই পুরো মিটিংটা মানে তিনি অ্যারেঞ্জ করেছিলেন সেই সময় পার্টির পক্ষ থেকে বা মানে সরকারের পক্ষ থেকে। তার ইন্টারভিউ শুনে নেবেন, যে পারলে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ধরে ফেলে, যে এতটাই মানে মানে দেখুন আমরা এই 400 একর আমরা দেখুন ছেড়ে দিচ্ছি, দেখুন যদি কোনোভাবে কারখানাটা রাখা যায়। নিরুপম ও পার্থ চট্টোপাধ্যায় কে কি বললো তাতে কি এলো? মমতা ব্যানার্জি চাইনি সেই সময় যে পশ্চিমবঙ্গে শিল্প কারখানাটা হোক। শুধু তাই না, আপনি টাটার বক্তব্য, রতন টাটার বক্তব্য শুনে নেবেন, যে আমরা এখানে শিল্প কারখানা করতে চেয়েছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগারটা টিপে দিল। মানে একসময় রতন টাটা বলেছিলেন, আমার মাথায় বন্দুক ঠেকালেও আমি এখান থেকে শিল্প কারখানা সরাবো না, এই টাটার কারখানাটি সরাবো না। কিন্তু উনি যেদিন ওই শেষ, আপনাদের মনে থাকবে ওই হোটেলে যখন সাংবাদিক সম্মেলন করলেন, বললেন যে মমতা ব্যানার্জি ট্রিগারটা টিপে দিল। এটা সত্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রতন টাটার মাথায় টিকারটা টিপেননি আলংকরিক ভাবে, গোটা রাজ্যের কর্মসংস্থানের প্রশ্নে, সকল সমস্ত তরুণ তরুণীদের স্বপ্নের যে বাস্তব হতে চলেছিল, সেখানে টিকারটা টিপে তাদের স্বপ্নগুলোকে সব মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্ম করেছেন, তার ফলে পশ্চিমবঙ্গের তরুণ তরুণীদের স্বপ্ন যেভাবে বিসর্জিত হয়েছে, এর জন্য দায়ী একমাত্র মমতা ব্যানার্জি। ও যে পরিমাণ ক্ষতি করেছে, তাতে বাঙালি সমাজ কয়েক দশক পিছিয়ে গেছে, এবং এর জন্য দায়ী ওয়ান এন্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি চাইলে না অনেক কিছু করতে পারতেন পশ্চিমবঙ্গকে, কারণ ওনার পিছনে টানার মতো কোনো রাজনৈতিক শক্তি ছিল না। দেখুন, আপনি মানুন বা না মানুন, ধরুন সিপিএম পার্টি, পার্টি পার্টিগত দলগতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করছে, প্রশাসনিক একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেটাকে পার্টিকে প্রশাসনিক সিদ্ধান্ত বুঝতে হয়, প্রশাসনকে পার্টির সিদ্ধান্ত বুঝতে হয়, সেটা কোলাবোরেট করতে হয়, সেটা একটা অ্যামালগামেশন করতে হয়, তারপরে অগ্রসর হতে হয়। কিন্তু মমতা ব্যানার্জির তো সেই রকম কোনো তো পশ্চাৎগামিতা ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম কম্পালশনও ছিল না।
মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সব। উনি যদি চাইতেন যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক, ওকে প্রশ্ন করার কেউ ছিল না। ওনার যদি সৎ উদ্দেশ্য থাকতো, পশ্চিমবঙ্গকে এই 15 বছর পেয়ে না সোনার পশ্চিমবঙ্গ তৈরি করে দিতে পারতেন। কিন্তু সৎ উদ্দেশ্যে উনি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতেন, কিন্তু অসৎ উদ্দেশ্যে এসছেন। কি হয়েছে? ওই ভাই ভাইপোর সম্পদ, ওই পাশে কিছু লোকজন ঘুরে বেড়ায়, তাদের সম্পদ হয়েছে। উনি যদি চাইতেন পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গকে যে জায়গায় পৌঁছে দেওয়া যেত, অভাবনীয়। মনের দিক থেকে প্রগতিশীল, আর এইসব পড়েছি, বলে ভুল মাঠে খেলতে এসছে, আপনারা বলেন না তো। দেখুন, ভুল মাঠে খেলতে নেমেছেন না ঠিক পথে খেলতে নেমেছেন, সেটা তিনি বলতে পারবেন। বামপন্থী রাজনীতিতে অনেককেই আকৃষ্ট করে, কিন্তু সেই বামপন্থী রাজনীতিতে তো সকলে থাকতে পারেন না, তিনিও থাকতে পারেননি। দেখুন, এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ লাভের ফলে অনেকে ক্ষতি হয়েছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, ওই যে বলেছিলাম না যে পচা আলুর বস্তা যদি ঢোকেন, ভালো আলুটাও পচে যাবে, ও বস্তায় যে ঢুকেছে সেই পচেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করে, সে রাজনীতি হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি। জীবনে কোনো রকম বেআইনি দুর্নীতি সঙ্গে আমি কোনোদিন কোনো অবস্থা, না চাকরি জীবনে, না কলেজ জীবনে, না বিশ্ববিদ্যালয় জীবনে আমি যুক্ত ছিলাম না, আজও নেই। আমি পড়ে গেছি, দেখুন এই যে আমি বলছি যে আমি যে পর্বতচূড়া থেকে সাগরে পড়েছি, কিন্তু এটা জেনে রাখবেন আমি সাঁতার কাটতে জানি। পার্থ চট্টোপাধ্যায় বলে ফেলুন এখন এজেন্সির সামনে গিয়ে যে এই দুর্নীতিটা কে করলো, দুর্নীতির আসল মাথার নামটা বলে ফেলুন না। এটা তো শিক্ষায় বাধে, তা সংস্কৃতিতে বাধে। শিক্ষা সংস্কৃতি ওসব বলে টলে লাভ নেই, আসল কথাটা বলে ফেলুন। হ্যাঁ, এমনি 4 তারিখের পরে ক্ষমতায় থাকবে না, 4 তারিখের পরেই বলে দেবেন যে আসলে এই টাকা কে নিতে বলেছিল, তাহলেই হয়ে যাবে। আসলে এই টাকাটা কে নিতে বলেছিল, কে তুলতে বলেছিল, এটা বলে দেবেন। 4 থেকে 12:30 পরে বলে দেবেন, তাহলেই হয়ে যাবে। জলেতে রক্তের মূল্য অনেক বেশি। আপনি ভাবছেন যে আপনার মূল্য আছে, আপনার মূল্য তো রক্তের কাছে নেই। সবাই কিন্তু নেতা নেত্রী বলে, কিন্তু হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তার রাজনীতি হচ্ছে একেবারে পারফরমেন্স বেস রাজনীতি। সেখানে হচ্ছে আপনি যদি ভোটে যেতেন, আপনি যদি তার রাজনীতিকে মানে পুষ্ট করতে পারেন, সে যেভাবেই হোক, সে দুষ্কর্ম করে হোক, দুর্নীতি করে হোক, মানে ভোট লুট করে হোক, বোম বেঁধে হোক। আপনি যাকে দেখেননি, যে মমতা ব্যানার্জি একজনকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস, সেই মমতা ব্যানার্জি তাকে নিয়ে এসে বলছে ও আমার ডান হাত। তার মানে কি দাঁড়ালো? মমতা ব্যানার্জি ডান হাত বোম বাঁধে বলে শুনেছেন তো? মমতা ব্যানার্জির জন্য কে বোম বাঁধে না কে টাকা লুট লুট করে, কে দুর্নীতি করে, এটা ফ্যাক্টর না। মমতা ব্যানার্জি হচ্ছে পারফরমেন্স চান। সে বোম বাঁধলে যদি সে পারফর্ম করতে পারে, সেই মমতা ব্যানার্জির ডান হাত হয়ে যাবে। কেউ যদি দুর্নীতি করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে পারফরমেন্স ম্যাটার করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্য কিছু ম্যাটার করে না। দলের মনোভাব 3.5 বছর জেলে খাটার পর আমি প্রতি পদক্ষেপে অনুভব করেছিলাম আমাকে একাই লড়াই করতে হবে। চুপ করে আছি তার মানে শব্দ নেই, এটা ভাববেন না। চুপের একটা বিরাট শব্দ আছে। আমি অপেক্ষা করছি, কিন্তু উনি চুপ, একদম চুপ থাকবেন না। দল সত্যি আপনার পাশে ছিল না। সত্য কথাগুলো একদম গড়গড় করে এজেন্সির সামনে গিয়ে বলে দিন যে আপনাকে কে দুর্নীতি করতে বলেছিল, কিভাবে এই দুর্নীতির জালটা গোটা রাজ্য জুড়ে রচিত হয়েছিল। আপনি সব থেকে ভালো বলতে পারবেন, তার কারণ এই আপনি তো সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন, ফলে আপনি সব থেকে ভালো বলতে পারবেন কিভাবে এই দুর্নীতির জালটা গোটা রাজ্য জুড়ে ছড়িয়েছিল। তার কারণ আপনি একদিকে সরকারের মন্ত্রী ছিলেন, অপরদিকে দলের নাম্বার 2 ছিলেন। ফলে এই যে আপনার এই যে দ্বৈত ভূমিকা, সেই ভূমিকার ফলে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে কিভাবে এই দুর্নীতির জাল ছড়িয়েছিল
সব থেকে ভালো আপনি বলতে পারবেন এবং আপনি সাহায্য করতে পারবেন ওই মাথা পর্যন্ত পৌঁছতে। যে আপনি বলে ফেলুন যে মাথা কিভাবে আপনাকে ডাইরেকশন দিয়েছিল যে এইভাবে দুর্নীতি করেছে, করতে হবে, সেই মাথার ডাইরেকশনটা আপনি বলে ফেলুন, তাহলেই সব সমস্যা চুকে যাবে। কিন্তু তাহলেই সেটা তো তার শিক্ষায় বাহ্য ওসব উদ্দেশ্য শিক্ষা টিক্ষা বলে লাভ নেই ভাই। আপনি যাই বলুন, ওই যদি আপনার সঠিক সঠিক শিক্ষা থেকে থাকে তাহলে এখন বলে ফেলুন। না হলে কিন্তু লোকজন বলবে যে আপনি ভয়ে, যেহেতু ক্ষমতায় আছে, ভয়ে বলতে পারেননি। ওসব বলে টলে লাভ নেই। আপনি সত্য কথা বলে দিন যে এই আমাকে ডাইরেকশন দিয়েছিল, এর ডাইরেকশনে আমি এই কাজ করেছিলাম, বা দপ্তরে এই কাজ হয়েছিল। এইভাবে গোটা শিক্ষা ব্যবস্থা এভাবে দুর্নীতি হয়েছিল। কিভাবে সাদা খাতা শিক্ষক নিয়োগ হয়েছে, কিভাবে টাকা এসছে, কিভাবে একেবারে ব্লক স্তর থেকে টাকা উঠেছে, সমস্ত কিছু আপনি সব থেকে ভালো বলতে পারবেন। তার কারণ আপনি দলগতভাবে অ্যাজ ওয়েল এজ প্রশাসনিকভাবে উভয়ভাবে ক্ষমতায়িত ছিলেন।